আসসালামু আলাইকুম। রমাদান মোবারক। গতকালকে তারেক রহমান সাহেবের ভাষণটা যখন শুনতেছিলাম তখন উনি রমাদান মোবারক বলছিল, ওইটাই কারেক্ট। আমরা চলতি ভাষায় বলি রমজান মোবারক, বলি আর কি। যাই হোক, সবই কারেক্ট। তবে গতকালকের বক্তব্যটা আমার ভালো লাগছে, গুছানো বক্তব্য, আগুছানো কোনো কথাবার্তা বলে নাই। সবচেয়ে বেশি ভালো লাগছে ব্যাকগ্রাউন্ডটা, ফ্রেমিংটা। দেখেন, পিছনে কারো ছবি ছিল না। অতীতে আমরা কি দেখছি? বঙ্গবন্ধুর ছবি, একটা নৌকা, দলীয় পতাকা, দেশের পতাকা, তারপরে যে দেশের প্রধান সে বক্তব্য রাখত। এখন দেখেন, উনিও তো দেশের প্রধান, উনি কিন্তু ইচ্ছা করলে রাখতে পারত আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবিটা, রাখতেই তো পারতো, রাখে নাই। ওখানে কিন্তু কালেমা লেখা ছিল এবং দলের কোনো ওই যে ধান টান এগুলা কিছু রাখে নাই, কিন্তু ক্লিন ছিল, ভালো লাগছে। আর বক্তব্যের একটা জায়গায় মানে শেষের দিকে একটা কথা খুব গুরুত্বপূর্ণ, আপনারাও শুনছেন, হয়তো অত গভীরভাবে খেয়াল করেন নাই। সেই কথাটা কি জানেন? যারা আমাদেরকে ভোট দিছে অথবা দেয় নাই, আর যারা কাউকেই দেয় নাই, মানে তিনটা ভাগ করছে। মানে যারা বিএনপিকে ভোট দিছে, আরেকটা দল তো জামাতকে দিছে, আরেকটা দল কাউকেই দেয় নাই। এই কাউকেই দেয় নাই তাদের নামও স্মরণ করছে। মানে আমাদেরকে যারা ভোট দিছেন, যারা দেন নাই এবং যারা কাউকেই দেন নাই, সবাইকে নিয়েই এই দেশটা গড়তে চায়। এখানে গভীরভাবে তাকাইবার কি আছে? হ্যাঁ, তাকাইবার আছে। এই যে কাউকেই দেন নাই, ওরা কারা? আপনাদের মনে আছে রুমিন ফারহানা 2 দিন আগেই বোধহয় বলছে 30% ভোট যাদের, তাদেরকে বাইরে রাইখে আমরা সংসদে যাচ্ছি। মানে আওয়ামী লীগের কথা বলছে। এই যে যারা কাউকে দেয় নাই তারা হলো আওয়ামী লীগ, মানে তাদেরকে নিয়া, এবং যারা জামাতকে দিছে তাদেরকে নিয়া, আর যারা বিএনপিতে দিছে তাদেরকে নিয়া, মানে সবাইকে নিয়া উনি এই দেশটা চালাইতে চায়। গভীর একটা ইঙ্গিত এখানে পাওয়া যায়। ওই যে অফিস আদালত গুলো খুলতেছে না আওয়ামী লীগের, বারবার স্লোগান দিচ্ছে, মিছিল বাইর হইতেছে, এই জন্যই একটা গ্রিন সিগন্যাল আছে এখানে, পাওয়াই যাচ্ছে না। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর কথার মধ্যে ওই অর্থটা লুকায় আছে ভাই। এখন প্রশ্ন হচ্ছে, এটা আমরা কি দৃষ্টিতে দেখি? আসলে আমাদের দেখার দৃষ্টি না এখানে। যেটা সত্য সেটা মাইনা নিতে হবে, জনগণ যেটা চায় সেটা মাইনা নিতে হবে। আর আইন কি বলে এটা রাষ্ট্র বুঝবে। সবকিছুতে না না বইলা কোনো অস্থির পরিবেশ তৈরি করার দরকার নাই। সময় সবচেয়ে বড় মলম, সময় না গড়াইলে কিছু বুঝতে পারবেন না। তো দেখেন না, এই যে নির্বাচনটা হইল এমন একটা টাইমে, এটাও কিন্তু একটা অঙ্ক, বিরাট অঙ্ক, কারো মাথায় ঢুকে নাই যে রোজার ঠিক 5 দিন আগে নির্বাচন। এই নির্বাচনে যদি কোনো কিছু ঘটে তাহলে কোনো আন্দোলন করার সুযোগ নাই, কারণ রমজান মাস সংযমের মাস। এই মাসে কোনো আন্দোলন করলে কেউ ভালোভাবে নেবে না, জনগণ ছিছি দিবে। এইটা কি ভাই, রোজার মাসের মধ্যে আন্দোলন? দেখছেন, বিরাট বড় একটা অঙ্কের মধ্যে দিয়েই কিন্তু এই নির্বাচনটা হয়েছে, যার জন্য নির্বাচনের মধ্যে অনেকগুলো প্রশ্ন চলে আসছে। টিআইবি একরকম রিপোর্ট দিছে এবং বিভিন্ন জায়গায় চারিদিকে যেসব ভিডিও ঘুরে বেড়াইতেছে, এই নির্বাচন প্রশ্নের মুখে। কিন্তু যতই প্রশ্নের মুখে হোক না কেন, এটা মাইনা নিতে হবে। কারণ কি জানেন, আগেই বলছিলাম না যে ভাই 100-র মধ্যে যদি 80টা জায়গায় ভালো হয় আর 20টা জায়গায় যদি খারাপ হয়, ওইটা মাইনা নিতে হবে এই দেশে। হ্যাঁ, এই দেশে মাইনা নিতে হবে, কারণ এই দেশের আইন কানুন যা কিছু আছে সবকিছু চলে ওই দলের পিছে পিছে। দল কি চায়, মানে দল বলতে আমি বোঝাচ্ছি যারা ক্ষমতায় থাকবে তাদের হাতের ইশারায় চলতে চায়। এমন কিছু ভাইবেন না যে সরকার চাপ দিয়া ঘাড়ে ধইরা নিয়ে আসতেছে যে আমার হয়ে কাজ করতে হবে। ওনারা নিজেরাই কাজ করতে চায়। কারণ কি জানেন, ওই যে টাকা পয়সা, দুনিয়া তো টাকার গোলাম, বুঝছেন? টাকা পয়সা কামাইতে গেলে আশ্রয় নিতেই হবে। কারণ প্রশ্ন হচ্ছে দল সে আশ্রয় দিবে কিনা। দল যদি ওইসব ক্রিমিনালদেরকে আশ্রয় দেয়, সেটা জনগণ মাইনা নিবে কিনা, সেটা হইলো বড় কথা। জনগণের মনের ভাব বুঝতে হবে। আর রাজনীতি করতে হইলে না, বুঝছেন, কাকের মতো বুদ্ধি লাগবে, কাকের মতো কাউয়া বুদ্ধি লাগবে। কিন্তু একটা ছোট্ট ঘটনা কই। এক কাক ডিম পারছে কোথায়? রাজবাড়ির ঠিক পিছনে ওই যে গাছ গাছালি থাকে না, ওই গাছ গাছালির একটি গাছের মধ্যে বাসা বানায় ডিম পারছে।
আরেক ডালের মধ্যে আইসা পেঁচায়া বৈশা রইছে এক সাপ। ওর টার্গেট এই ডিম খাবে। কাক চিন্তা করলো এর সাথে তো আমি পারুম না, কাকা কইরা এটা এখন তাড়াইতে পারুম, কিন্তু ও তো বারবার আসবে। হ্যাঁ, কাকের একটা অভ্যাস আছে, সব কাকটা ডাইকা প্রতিবাদ করে, কিন্তু প্রতিবাদ করলে কি হবে, ও তো আবার রাত্রেবেলা আইতে পারে। ও বুদ্ধি পাকাইলো, মানে কাক একটা বুদ্ধি করলো যে এর তো শেষ করতে হবে। সে উইরা উইরা যা করলো কি জানেন, শাহজাদির জানলার পাশে বসলো, পাশেই রাজবাড়ি। ওই শাহজাদির জানলায় বৈশা খেয়াল করলো যে শাহজাদি তার গলার হাড়গুলা কোথায় কোথায় ঝুলাই রাখছে। ওইখান থেকে একটা মূল্যবান হার নিয়ে ওই জানলা দিয়ে বাইরে উড়াল দিছে। এদিক দিয়ে শাহজাদির চোখে পড়াতে শাহজাদি চিৎকার করছে, সিপাহীরা আসছে, সিপাহীদের বলছে আমার মূল্যবান হীরার হার নিয়ে চলে গেছে ওই কাক। সিপাহীরা ঘোড়া দিয়ার পিছনে পিছনে। কাক যা করছে কি জানেন, ওই সাপের গলার মধ্যে উপর থেকে ছাইরা দিছে ওই হারটা, মূল্যবান হারটা। এর মধ্যে সিপাহীরাও চলে আসছে। সিপাহীরা এসে দেখে যে না, কাকের মুখে না তো, ওই সাপের গলার মধ্যে ওই হার। এখন ওই হারটা নিতে গেলে সাপ ছুবল মারতে চায়। এরপর যা করার তাই করছে, লাঠি দিয়া পিটাইয়া মাইরা ওই হারটা নিয়ে শাহজাদিরে দিছে। এবার চিন্তা করছেন কাকের বুদ্ধি। কাক কি করলো, শাহজাদির হার আইনা সাপের গলায় দিয়ে দিল, আর রাজার সিপাহীরা আইসা ওই সাপকে মারলো। এখন ওই কাক হইতে হবে, ওই কাকের বুদ্ধি হইতে হবে, একজনের গলার হার আরেকজনকে দিয়া ওইভাবেই শত্রুকে শেষ করতে হবে। এইটাই হলো রাজনীতি। ওই রাজনীতির বুদ্ধিটা লাগবে ভাই। ওই কাকের বুদ্ধি যদি না থাকে তাহলে নেতা হওয়া যাবে না। কেন এই কথাগুলো বলতেছি দেখেন, আপনারাই বেশি না ভাই, কারণ বাজারে যায় দেখবেন মাছ লীগ, শ্রমিক দল, তরকারি লীগ, এরকম বহু রকম দল আছে ভাই। কিন্তু এরকম মাঠ পর্যায়ে জামাতে ইসলামের কোন দল আছে? নিশ্চয়ই না। জামাতে ইসলাম একটা ক্যাডার ভিত্তিক দল। এখানে দল করতে হইলে সাথী হইতে হবে, রোকন হইতে হবে, অন্য কাউকে নেয় না। জামাতে ইসলামের কোন শ্রমিক জামাত আছে, যুব জামাত আছে, কৃষক জামাত আছে? আছে ভাই, অনেক নাম আছে, সারা বাংলাদেশে ছড়ায়া ছিটে আছে। কিন্তু মাঠ পর্যায়ে এরকম কোন দল নাই জামাত ইসলামের। কারণ জামাত ইসলামের দল করতে হইলে ওনাদের মতো ক্যাডার ভিত্তিক দল হইতে হবে। একদম মাঠ পর্যায়ে যে কাজ করবে এরকম নাই। থাকলে তো ওই যে নির্বাচনে ভোট দিতে গেছিলাম ওইখানে দেখতে পাই নাই ভাই। এগুলো চিন্তা করতে হবে। এখন জামাত ইসলামকে যুব জামাত, শ্রমিক জামাত, কৃষক জামাত, গার্মেন্টস জামাত, এরকম বিভিন্ন রকম জামাত নাম দিয়া দল তৈরি করতে হবে। মহল্লায় মহল্লায় অফিস লাগবে। হ্যাঁ ভাই, একদম মাঠ পর্যায়ে ঢুকে যেতে হবে। ওই কনসেপ্ট থেকে বাইরে আসতে হবে যে 5 ওয়াক্ত নামাজ পড়লেই জামাত করতে পারবেন, আল্লাহ খোদা করলেই জামাত করতে পারবেন, এরকম কনসেপ্ট থেকে বাইরে আসতে হবে। যেহেতু এই দলের মধ্যে হিন্দু প্রার্থীও ছিল, তার মানে কি সবাইরই তো করার অধিকার আছে, সেদিকে নজর দিতে হবে। আমার মনে হয় জামাত ইসলামকে এইটুকু একটু জ্ঞান দিলাম, ক্ষমার চোখে দেখবেন। আমার মনে হয় এটা করা উচিত। আরেকটা ব্যাপার খালি খেয়াল রাখতে হবে, সরকার কোনো ভয় দেখায় কিনা মানুষকে, এটা খেয়াল রাখতে হবে। যখনই ভাই ভয় দেখাবে প্রথম দিনই প্রতিবাদ করতে হবে। হ্যাঁ, প্রথম দিনই প্রতিবাদ করতে হবে। কোনো বড় অন্যায় যদি হয় কোথাও, ওইটা প্রথম দিনই প্রতিবাদ করতে হবে। কোথাও যদি দেখেন টাকা পয়সা ব্যাংকের থেকে মাইরা দিছে, ওইটা প্রথম দিনই প্রতিবাদ করতে হবে। দেখেন বর্তমান সরকারের সবাই বিদায় নিছে অলরেডি। বিদায় নেওয়ার পর এখন শুনতেছি অমুকে 500 কোটি, অমুকে 1,500 কোটি, অমুক অমুক টাকা সরায় ফেলাইছে, শুধু মুখে মুখে। এর মধ্যে দেখলাম ওই যে ফেস দ্য পিপুল আছে না, সাগর সাহেব, ওই সাগর সাহেব অভিযোগ করতেছে ওনার কাছে 200 কোটি টাকা ঘুষ চাইছে। কে? ওই যে মাহফুজ আলম। সাক্ষী মানছে কারে? ওই সার্জিসকে নিয়ে নাকি উনি গেছিল। কিন্তু সাগর সাহেব এতদিন বলেন নাই কেন? আপনি এতদিন চুপচাপ ছিলেন কেন? আর আপনি ওনার কাছে কেন টিভি চ্যানেলের জন্য যাবেন? কারণ কি? 200 কোটি টাকা ঘুষ চাইছে, লগে লগে বললেন না কেন? এখন বলতেছেন কেন? এখন সেটা কি ঘুষ চাইছে নাকি আপনাকে বলছে যে একটা চ্যানেল করতে 200 কোটি টাকা লাগে, সেই টাকা কি আপনার কাছে আছে? এরকম প্রশ্ন করতে তো পারে, তাই না ভাই? দেখেন এরকম হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে যাইতেছে, সবাই বলতেছে, কিন্তু দুদক মুখ খুলতেছে না। পত্র পত্রিকার যে সাংবাদিকরা আছেন, আপনারা কি করতেছেন? আপনারা কেন ঘাড়ে চাইবা ধরতেছেন না? ভাইগা গেলে তারপরে বলবেন। তখন যদি বলেন তখন মনে করবো যে আপনারা টাকা খাইছেন, খায়া চুপচাপ ছিলেন, ভাইগা যাওয়ার পর বলতেছেন। যা কিছু খোলাসা করার এখন করবেন, নাকি কারো ভয় করতেছেন না? কে ভয় দেখাইতেছে? প্রকাশ করেন। কে আপনাদেরকে আটকায় রাখছে?
হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে যাইতেছে। যদি প্রমাণ না করেন তাহলে আমরা বুঝাই নিমু যে আপনাদেরও মুখ খুলতে দিতেছে না, আপনাদেরও কিনা ফেলাইছে, যার জন্য প্রমাণ দিতেছেন না। আর ওনাদেরকে যারা ধরতেছে না আমরা ধৈরা নেবো তাদেরকেও টাকা দিয়ে কিনা ফেলাইছে, দুদক টুদক সবই টাকা দিয়ে কিনা ফেলাইছে। অথবা বর্তমান সরকার বলছে এই না, ওরাই তো আমাদেরকে ক্ষমতা আনছে, ওদেরকে কিছু করা যাবে না। সত্যটা তুইলা ধরেন, সত্যটা তুইলা না ধরলে হাজার রকম প্রশ্ন সামনে চলে আসবে। এই জেনারেশন ভয় পায় না তো ভাই, মুখ খুলতে ভয় পাবে না। ভয় কি জিনিস? ছোট্ট একটা গল্প বইলা ভিডিওটা শেষ করতেছি। এক যুবক গাছের নিচে শুয়ে রয়েছে, ক্লান্ত ছিল, ঘুমায় গেছে। পাশে কিন্তু দুইটা গর্ত ছিল, একটা গর্ত হলো সাপের আর একটা গর্ত ইঁদুরের। ওই সাপটা আবার বাইরেছে, বাইরে দেখে যে একটা যুবক ঘুমায় রয়েছে, বিশাল দেহ, ঠিক আছে। ভয় আবার ওই গর্তের মধ্যে ঢুকে গেছে। ওই গর্তের মধ্যে ঢুকতে যায় তার লেজটা ওই যুবকের পায়ের মধ্যে টাচ করে। ঠান্ডা শরীর সাপের, হঠাৎ করে যুবকের ঘুম ভাঙে। এর মধ্যে দেখেন ওই সাপ কিন্তু ঢুকে গেছে, পাশের গর্ত থেকে ইঁদুর বাইরেছে। ওই যুবক দেখে যে একটা ইঁদুর, ও মনে করছে যে এই ইঁদুর তার উপর দিয়ে গেছে, খুব রাগ হয়েছে, ছোট্ট একটা ঢিল নিয়ে ইঁদুরের দিকে মারছে, ইঁদুর গর্তের মধ্যে ঢুকে গেছে। ওই যুবক আবার ঘুমায় গেল। এখন দেখেন ওই গর্তের মধ্যে ইঁদুর ভাবতেছে, আরে বেটা আমি কোনো দোষ করলাম না, কিছু করলাম না, অথচ আমার ঢিল মারলি, দাঁড়া এখন তোর আমি দেখাইতেছি। ও আবার বাইরেছে। ওই ইঁদুরের ইচ্ছা কি, তারা একটা কামড় দিবে, কারণ সে তারে ঢিল মারছে, দিছে পায়ের মধ্যে কামড়, কামড় দিয়েই দিছে দৌড়। এর ঘুম ভাঙছে, ঠিক ওই টাইমে আবার ওই সাপটা বাইরেছে। আর এর ঘুম ভাঙার পর ও দেখতেছে কামড় দিছে পায়ের মধ্যে, হ্যাঁ তাকে দেখে যে ওই সাপ, হায় হায়, ভয়ে অজ্ঞান হয়ে পড়া গেছে। এখন প্রশ্ন হলো ও কেন অজ্ঞান হয়ে পড়া গেল? ওরা তো সাপে কামড় দেয় নাই, ওরে কামড় দিছিল কে? ইঁদুর। কিন্তু তখন তো সে অজ্ঞান হয়ে পড়া যায় নাই। ইঁদুর কামড় দিয়ে চলে যাওয়ার পর হঠাৎ করে সাপ বাইরেছে, ও সাপকে দেখছে, সাপকে দেখে মনে করতেছে ওই সাপ তারে কামড় দিছে, ওই ভয় থেকেই অজ্ঞান হয়ে গেছে। এই থেকে কি বোঝা গেল? ভয়, ভয় মানুষকে না কাহিল কইরা দেয়, অস্থির কইরা দেয়, অচল কইরা দেয়। ভয় পাওয়া যাবে না ভাই কাউকে, ভয় পাওয়ার কোনো কারণই নাই। কারণ এটা একটা স্বাধীন বাংলাদেশ। আমরা কথা বলবো, সত্যি কথা বলবো, দেশের জন্য কথা বলবো। কেউ আমার শত্রুও না, কেউ আমার মিত্রও না। চাওয়া পাওয়ার কিছু নাই ভাই, আমরা চাওয়া পাওয়ার কিছুর জন্য কথা বলি না। বিশেষ করে আমি কোনো উদ্দেশ্য নাই আমার যে আমি একটা কিছু আশা করতেছি এই জন্য এই বক বক করি, তা না ভাই। যদি তাই হয়তো আমার অনেক সুযোগ ছিল। কারণ কি জানেন, আমার টোটাল ব্যাকগ্রাউন্ডটাই ছিল এই বিএনপির সাথে। কারণ আমার ওয়াইফ বিএনপির সাথে জড়িত ছিল, বেগম খালেদা জিয়ার সঙ্গে রাজনীতি করছে। কিন্তু আমি ওই পথে কেন যাই নাই? অবস্থা দেখা, ওনাদের কার্যকলাপ দেখা, গত 1.5-2 বছরের কার্যকলাপ দেখা, এর আগে সবই ঠিক ছিল, কিন্তু বর্তমান অবস্থা দেখে আমার কাছে আমার মন ভেঙে গেছে। এই জন্য আমি যাই নাই, আমি অন্য একটা দল বেছে নিছি। এটাই চরম সত্যি কথা। ওইখানে থাকলে কি পাইতাম? হয়তো আমার এখন সেন্সর বোর্ডের মেম্বার বানাই দিত, মাসে মাসে 1.5-2 লাখ টাকা পাইতাম, ওই টাকা দিয়া ঘোড়ার ডিম হইতো। এই কথাগুলো কেন বললাম? অনেককে দেখতেছি হাওয়া বদল হয়েছে, তো সুরও চেঞ্জ করতেছে, অনেক ভালোবাসা দিবার চেষ্টা করতেছে। কারণ বিএনপি ক্ষমতায় আসছে, এখন বিএনপির সঙ্গে থাকতে হবে। আগে কিন্তু অন্য দলে ছিল। আমি এদেরকে কি মনে করি জানেন? ওই যে খড়কুটা, ধুলাবালি মনে করি। যখন দেখবেন খুব জোরে হাওয়া আসে না, তখন হাওয়ায় কি উড়ে নিয়ে যায়? ধুলাবালি, খড়কুটা, টিস্যু, ময়লা কাগজপত্র। এরা ঠিক সেই ময়লা কাগজপত্র, যেদিকে হাওয়া সেদিকে ছুটে। এই অনলাইনে আসি ভাই অনেক দিন যাবত, প্রায় 4-5 বছর হয়ে গেছে। আগে সিনেমা নিয়ে কথা বলতাম, এখন এসে ভাই এই 5ই আগস্টের পর এই ছাত্র জনতা যে মুখ খোলার স্বাধীনতাটা আইনা দিছে, ওই স্বাধীনতাটা ভোগ করতেছি, কথা বলতেছি। এখন বর্তমান সরকার সেই কথা বলার অধিকার যদি রাখে, কথা বলবো। আর যদি কণ্ঠ চাইপা ধরে, তখন কি করব? তখন আপনাদের সঙ্গে নিয়ে আবার